নাম মোহাম্মদ আবুল বাশার। আমার বাড়ি মাউলি এবং মাউলি মধ্যপাড়া জামে মসজিদের সংক্রান্ত ঘটনা বলতেছি। 20 বছর যাবৎ আমার চাচা মসজিদের সভাপতি। উনি মসজিদে কম করে 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং বাড়ির পাশে কায়েমের কম করে 3 লক্ষ টাকার সিমেন্ট বালি রড মসজিদে কাজের কথা বলে ওনার বাড়িতে কাটাইছে। তারপরে 2 বান টিন আসছে, তা ওনার গোল ঘরে কাটাইছে এবং 2 লক্ষ টাকা কিছুদিন আগে ডিসি অফিস থেকে আসছে এমপির মাধ্যমে, সে টাকারও হিসাব দেয়নি। তো এটা ঘটনা কম করে 2 বছর আগে এবং ওনার কাছে বারবার মুসল্লিরা এই ঘটনাগুলা হিসাব চায়। হিসাব চাইতে গেলে উনি বলে আমি বঙ্গবন্ধুর সৈনিক, উনি বঙ্গবন্ধুর টাকা এনে মসজিদে খাটাইছে, হিসাব কাকে দেবে, কাকে হিসাব দিতে হবে, ঠিক এভাবে ঝাড়িতে কথা বলে। তো আমি 16 মাস ধরে সভাপতি হয়েছি মসজিদের, মানে সকলে আমার কাছে হিসাব চায়, মসজিদের হিসাব চায়। আপনার চাচা 20 লক্ষ টাকা কম করে মারছে, সে টাকার হিসাব দেন। তা আমি হিসাব চাইতে গেলে সে প্রতিটা সময় ক্ষিপ্ত হয় এবং মসজিদের মুসল্লিদেরকে আমি বুঝাই সক্ষম হতে পারি না। তার কারণ আমার চাচা টাকা মারছে 20 লক্ষ। তখন আমি চোরের ভাতিজা হয়ে যাই। তো ওনাকে কথা বলতে গেলে উনি ক্ষিপ্ত হয়। তা যাই হোক, শুধু তাই নয়, মসজিদে যে ইমাম যায়, ইমাম গেলেই সে ইমামকে পছন্দ করে না। ইমাম সাহেবের সুরক্ষিরাত উনি সবসময়ের জন্য ভুল ধরে। তো উনি তো ভুল ধরবে, উনি তো আর মুক্তি পাস না, উনি তো ভালো একজন আলেম না, উনি সাধারণ একজন মুসল্লি, উনি ভুল ধরে। এ নিয়ে মুসল্লিরা বিতাড়িত হয়, এ নিয়ে বাক স্বাধীনতা নিয়ে গন্ডগোল গাঞ্জাম হয়। যদি ইমাম সাহেব ছুটিতে যায়, সেইখানে দেখা যায় মাদ্রাসা থেকে আমাদের যে উনি মহতাম আছে মাদ্রাসার, উনি একজন হাফেজ পাঠায় দেয়। হাফেজ পাঠালে সে গেলে বলে এ ছোট, এদের নামাজ হবে না, এভাবে নামাজ হবে না, এটা সেটা নিয়ে গোলমাল করতেই চলে থাকে। বেশ কয়েকদিন আগে 22 থেকে 23 তারিখ হবে আনুমানিক ঘটনা, যে জুম্মার নামাজ পড়ে যখন আমরা মুসল্লিরা বাইরে আসছি, তখন তার সাথে একটি ঝামেলা বাধায় এক পর্যায়ে আলেমকে মারতে যায় ইমাম সাহেবকে। সেই ব্যাপারটা সকলে আইসে আমার কাছে নালিশ করে। ঈশার নামাজের সময় আমি তার কাছে ঘটনাগুলা সব শুনতে পাই। ঘটনাগুলা দুইজনের কাছে শুনে আমি সেই কথাগুলা বলতে গেলে তখন উনি আমার পরে ক্ষিপ্ত হয়। তারপরে আমি বললাম, দেখেন আপনি বাবার মতন বয়স, আপনি বাবার ভাই, আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি, দেখেন আমার সন্তান পুন্তুক মারা গেছে, বাড়ির পাশে আইব ভাই মারা গেছে, আমার চাচা আমার আব্বা মারা গেছে, তারপরে ন্যাংঠা কাকা দেখেন কি অবস্থা, আমাদের মুসল্লি নাই আপনার কারণে। পশ্চিম পাড়া যাই আর একটা মসজিদ হয়েছে আপনার সাথে গন্ডগোল করার কারণে। তো আপনি এ থেকে বিরত হন, আমাদের সকলকে নিয়ে নামাজ পড়েন, একত্রভাবে চলার জন্য চেষ্টা করেন। এমন ভাবে কথা বলতেছিলাম, মনে হচ্ছে যে আমি মনে হয় কবর থেকে উঠে কথা বলতেছি। উনি কথা গ্রাহ্য না করে উনি বলে ভুল নামাজ পড়াবে, ভুল কথা বলবে, তাদের কথায় যাবো নাকি। আমি তখন তিনাকে বললাম যে ঠিক আছে, ভুলের দরকার নাই, আমরা ভুলের নামাজ পড়বো, আমরা ভুল পথে চলবো, আপনার নামাজ পড়ার দরকার নাই, দরকার আপনি পরে পড়বেন, আমরা জামাতে পড়ে তো পরে আপনি পড়বেন। এই কথা বলতে না বলতে উনি আমার পরে ক্ষিপ্ত হয়ে আসে। উনার ভাতিজা তানজিমুল সে আমাকে এক তরবায় লাঠি দিয়ে বাড়ি দেয়। তখন বাড়ি যখন দেয়, উনি এসে আমাকে গলা চিপে ধরে, গলা চিপে যখন আমাকে মাটিতে ফেলে দেয়, তখন বুঝলাম যে উনি ঠেকাচ্ছে না, উনি আমাকে অবশ্যই মারতেছে। হ্যাঁ, সাইদও রামদাও নিয়ে চলে আসে আমাকে মারার জন্য। তারপরে আরো ঘটনা আছে, যেসব ঘটনা মাউলি ইউনিয়নের যারা লোকজন আছে, সব আমাদের মসজিদের মুসল্লি আছে, সকলের কাছে আপনারা সবকিছুই জানতে পারেন। উনি একজন এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের স্বাধীনতায় ভুয়া মুক্তিযোদ্ধা বলে উনি গণ্যিত। যেহেতু উনি বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা হয়েছিল, মুক্তিযোদ্ধা টার্নিং করতে ভারতবর্ষে গিয়েছিল, তখন উনি কিন্তু ভারতবর্ষে মুক্তিযোদ্ধা টার্নিং করতে যান নাই। উনি ভুয়া মুক্তিযোদ্ধা, 14 থেকে 15 বছর আগে উনি মুক্তিযোদ্ধা রেজিস্ট্রেশনে নাম দিয়েছে। সেটা আপনারা অবশ্যই মুক্তিযোদ্ধা সংসদে গেলে এর সবকিছু জানতে পারবেন। আমি দৃষ্টান্ত বিচার চাই। শুধু তাই নয়, মসজিদে যে গণশিক্ষা আনছে, সে গণশিক্ষায়ও
সে কোনো রকম কোনো সময় কোনো পড়ায় না, খালি খালি বেতন নিচ্ছে। তারপরে আর একটি ঘটনা আছে, আমাদের এখানে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে উনি ঠিক মতন কার্যক্রম করে না। কের কোনো চাকরির খবর আসলে, কের কোনো মারাত্মক ধরনের খবর আসলে সেগুলা উনি চাপায় রাখে। চাপায় রাখার পরে সেই সংবাদগুলা দেয়। এক আমাদের গ্রামে এসপি পর্যন্ত চাকরি হয়েছে একটা ছেলে, তার নাম মনিরুজ্জামান। সেই মনিরুজ্জামানের চাকরিটা পর্যন্ত সে শেষ করে দিয়েছে। তার কারণে তার চাকরিটা হয়নি, সে চাকরি থেকে সে বঞ্চিত। তার জন্য সে পশ্চিম পাড়ার লোকজন আমাদের পরে খুবই ক্ষিপ্ত হয়েছিল এক সময়। তো আমার কাছে দৃষ্টান্ত বিচার চাই, আমি মহাদার কাছে বিচার চাই, এবং প্রশাসনের কাছে আমি বিচারটা চাই, সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাই। অবশ্যই অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রাসেল সর্দার। গত কয়েকদিন আগে রাত্রেবেলা আমি বড়দিয়া ছিলাম, আমার এই এলাকা থেকে ফোন আসে যে মধ্যপাড়া জামে মসজিদে ঈশান নামাজের পরে মসজিদে মারামারি হয়েছে, ইমাম সাহেব ও সভাপতির গায়ে হাত দিয়েছে। এই খবরটা শুনে আমি এবং আমার সাথে 5-7 জন লোক ছিল, আমরা কয়েকটা মোটরসাইকেলে একটা কাজে বড়দিয়া গেছিলাম। ওইখান থেকে আমরা তাৎক্ষণিক ওইখানে আসি, মসজিদে এসে দেখতে পাই বাসার ভাই তার বাড়িতে শুয়ে আছে, তিনি অসুস্থ। এবং উনি বলল যে আইব মিয়া, সাইদ ও তানজিমুল, এরা 3 জন ওনারে এলোপাতাড়ি মারছে, ইমাম সাহেবকে উল্টোপাল্টা গালিগালাজ করছে, প্রতিবাদ করায় টাকা পয়সার হিসেব চাইছে। এইসব ইস্যু কেন্দ্র করে উনি সভাপতি, ওনার কাছে মুসল্লিরা বলতেছে যে এরকম আপনি সভাপতি, আপনার চাচায় 20 লক্ষ টাকা এবং মসজিদের টিন এগুলো আত্মসাৎ করছে, এর বিচার আপনি করবেন। ওনার চাচার কাছে বললে ওনার চাচা ওনাদের মারধর করে, মহিলারাও সেই মসজিদের ভিতরে লাঠিডাঙ্গা নিয়ে চলে যায়। আমরা পর মুহূর্তে আমরা সবাই বসে একটা সালিসি পর্যায়ে যাই। সালিসি পর্যায়ে গেলে সেখানে গ্রামের মাতুব্বররা ছিল, ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল, সেখানে তিনি দোষী সাব্যস্ত হয়। কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা এবং প্রবীণ লোক। তিনার না না ভাই, এইটা আমি সবাই গ্রামের সবাই বলে যে উনি আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আমিও সেটা শুনে আসছি উনি ভুয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আসলে উনি মুক্তিযোদ্ধা কিনা সেটা যাচাই বাছাই করলে হবে, যেহেতু সেই সময় আমি জন্মই হইনি যুদ্ধের সময়, কিন্তু সবাই বলে উনি ভুয়া মুক্তিযোদ্ধা। এখন সে সালিসি আমাদের মাতুব্বররা ছিল, তিনরা ওনার কাছে টাকার হিসাব চাইলে উনি হিসাব দিতে পারে নাই। ঠিক আছে, উনি হিসাব দিতে পারে নাই। মাতুব্বররা বলতেছিল যে আপনি, উনি মুরব্বী মানুষ, ওনার কি বিচার করবে। এখন এই সুযোগে যদি উনি 20 লক্ষ টাকা এগুলো আত্মসাৎ করে ফেলায়, এটা আসলে অন্যায় কাজ। যেহেতু আল্লাহর ঘর মসজিদ, মসজিদ নিয়ে কোনো আপোষ নয়, তিনি যদি মসজিদের টাকা আত্মসাৎ করে এবং তা প্রমাণিত হয়, তার টাকা ফিরিয়ে দেওয়ার দাবি করছি। আর তিনি যদি টাকা আত্মসাৎ না করে থাকে, তিনি মসজিদের মুসল্লিকে মাধ্যম দিয়ে তিনি হিসাব দিক। এই বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, মসজিদ, মন্দির যত যা আছে প্রত্যেকটার কিন্তু ভাই খাতা আছে, রেজিস্টার খাতা আছে, এবং এর খাতার মাধ্যমে তিনি হিসাব দিক। হ্যাঁ ভাই, আমাদের গ্রামে পোস্ট অফিস না না না, আমরা জানি যে মাওলি লেখি পোস্ট অফিস, কিন্তু আসলে মাওলি পোস্ট অফিস কোনোদিন দেখিনি। উনি মাঝে সরকারিভাবে বরাদ্দ হয়েছিল, উনি ওনার একটা জায়গা পোস্ট অফিসের নামে উনি দেয় এবং তার বিনিময়ে টাকা নেয়। পোস্ট অফিসটা হয়নি, উনি ওর ভাও ভাও বেতন নেয়, আমরা এইটাও দেখতেছি। উনি আরো একটা জিনিসের ভাও বেতন নেয়, সেটা হলো গণশিক্ষা, মসজিদ ভিত্তিক গণশিক্ষা। এই গণশিক্ষার বেতনটা উনি ভাও নেয়। ঠিক আছে, না ওখানে কোনো পড়ালেখা হয় না। ঠিক আছে, ওখানে কোনো পড়ালেখা হয় না, উনি মুক্তিযোদ্ধার টাকাও পাও, তারপরে আপনার গণশিক্ষার টাকাও পাও, ওই পোস্ট অফিসের টাকাও পাও। আমি চাচ্ছি যে এই গ্রামে এই যে মসজিদ, এটা আমাদের মাওলির সর্বপ্রথম এবং পুরাতন মসজিদ। এই মসজিদে এখন এক কাতারও মুসল্লি হয় না। গত জুমায় মসজিদের এখানে ইমাম ছিল না, আমাদের গ্রামের একটা ছেলে নামাজ পড়াইছে। এখানে বর্তমান নামাজ অনিয়মিত হয়ে গেছে, নিয়মিত নামাজ হচ্ছে না, যদি ইমাম সাহেব নাই। ওনার ভাই আর ওনার কারণে আমি যা জানি, এখন এর দৃষ্টান্ত বিচার চাই, যাতে মানুষজন নামাজ পড়তে আসে, মুসল্লিরা নিয়মিত হয় এবং একজন ইমাম নিয়োগ হোক। ঠিক আছে, এবং প্রশাসন, এলাকাবাসী সকলের কাছে বিচার চাই। কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু ছিল না। ও কারো দ্বন্দ্ব করতেছে, কারো পদ্ধতিটা তার ব্যাপারে বিষয়টা, ওই কথাগুলো না, ওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। ভাই আসলে ওই যে আপনাদের থানায় একটা অভিযোগ করেছিল মাওলিদ থেকে, বুঝছেন, আবু বাসার নাম করে একজন অভিযোগ করেছিল আইয়ুব হোসেনের নামে, বুঝছেন, মসজিদকে কেন্দ্র করে।
এই বিষয়ে অবগত আছেন কিনা এবং কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই বিষয়ে একটা বক্তব্য দরকার আর কি। না, ওটা আমাদের তদন্তাধীন আছে, তো আমরা একটা ব্যবস্থা নেব, ওটাতে আইনগত ব্যবস্থা জানার দরকার করবে। ও আপনার তদন্তের দিন আছে তো না? তো এই বিষয়ে জানার জন্য আসলে কি অভিযোগ করতে কি করছেন এই বিষয়ে? এটা তো সামাজিক বিষয়, বোঝেন না? বুঝতে পারছি। এটা সামাজিক বিষয়, এমন কোনো কাজ হুট করে করা যাবে না যে ফট করে একটা করলাম। না তা তো তদন্ত অবশ্যই হচ্ছে, তদন্ত তদন্ত করে আমরা একটা আইনগত ব্যবস্থা নেব, অসুবিধা নেই, এটা তদন্তাধীন। ও ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।